ক্রিকেট চলে 22 গজে, 4 ছক্কা হয়, দুর্দান্ত বোল্ডও হয়, দর্শক বিনোদনের খোরাক পায়। তবে সেই ক্রিকেট যদি চলে যায় 22 গজের বাইরে, তখন ভালোবেসে ক্রিকেট দেখতে এসে উল্টো লাঠি পেটা হন দর্শকরাই। তবে ক্রিকেটার কিংবা সংগঠকদেরও দায়বদ্ধতা থেকে যায় দায়। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন দায় ও দায়বদ্ধতার কাঠগড়ায় ক্রিকেট। স্টুডিওতে আলোচনার জন্য আছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব। তবে তার বাইরেও তো তার পরিচয় ছিল, যেহেতু ক্রীড়াঙ্গনের মানুষ ছিলেন, দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন। এছাড়াও দু একজন অতিথি আমাদের শো চলাকালীন আমরা যুক্ত করার চেষ্টা করব। তবে আজ ভাইকে পেয়েছি, স্বাগত জানাই। এবং বোধহয় ইদানিংকালে টেলিভিশনের পর্দায় অন্য বিষয় নিয়ে কথা বলা হয়, যেহেতু সরকারের পক্ষ থেকে অনেক কথা বলা হয়। তবে ক্রিকেটে আবারও ফেরা বা ক্রিকেটের এই মঞ্চটায় আবারও ফেরা অনেক দিন পর, যখন ক্রিকেটের একটা দোলাচল অবস্থা চলছে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আসলে আমাদের জাতীয় জীবনে ক্রিকেট এত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, আপনি যে দায়িত্বেই যান না কেন, আপনাকে আসলে ক্রিকেটকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ক্রিকেটকে নিয়ে আপনি ভাবতে হবে, কথা বলতে হবে, দেখতে হবে। ক্রিকেট আমাদের গত দু একদিন তো আমাদের এই নির্বাচনী ডামাডোলের মধ্যেও জাতীয় পত্রিকার প্রথম পাতায় কোনো ক্ষেত্রে প্রধান শিরোনামও হয়েছে। সো আপনি বুঝতেই পারছেন যে আমরা কেউই আসলে ক্রিকেটের যে সামগ্রিক যে অবস্থা, এটাকে এড়িয়ে যাওয়ার কারোই সুযোগ নেই একেবারে। তবে এই বাস্তবতার সঙ্গে আমাদের চলতে হবে। এবং যদি মুডে থাকেন আজাদ ভাই, আমরা কিছু স্যাটারও পেতে পারি, তার সেই পুরনো সময়ের গল্প আড্ডা সেটাও হতে পারে। তবে আমার মনে হয়, যেহেতু আইসিসি বিসিবি একটা আলোচনা, একটা মিটিং, মেইলিংয়ের পর মিটিং হয়েছে, তারপর সিটিংয়ের জন্য আইসিসির পক্ষ থেকে আসা হয়েছে, সব মিলিয়ে কি হয়েছে আসলে এই আইসিসি এবং বিসিবির যে একসঙ্গে বসে সভাটা, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে জানবো। দিনের পর দিন যাচ্ছে, বিসিবি আইসিসির সভার পর সভা হচ্ছে। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা যেন পরিণত হচ্ছে এক ধাঁধায়। এক একটা সভা রয়ে যাচ্ছে অমীমাংসিত। এবার আইসিসির প্রতিনিধির সঙ্গে হওয়া সরাসরি বৈঠকও হয়ে রইল সিদ্ধান্তহীন। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, এমন সিদ্ধান্তের পর অনলাইনে যোগাযোগ চলছিল বিসিবি ও আইসিসির। বিসিবি যখন তাদের অবস্থান থেকে এক বিন্দুও সরেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সভা করতে বাংলাদেশে আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেভ। সভায় উপস্থিত হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় আসতে না পারা আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা যুক্ত ছিলেন অনলাইনে। শনিবার বিকেলে অনুষ্ঠিত হওয়া এই সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি, 2 সহসভাপতি, বিসিবির সিইও এবং ক্রিক অফ চেয়ারম্যান। পরে রাতে বিসিবির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসির 2 প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। বিসিবির পক্ষ থেকে গ্রুপ পরিবর্তনেরও প্রস্তাব ছিল। এই সভায় বিসিবি ভারতে খেলতে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরে, যেখানে শুধু বাংলাদেশ দলের নিরাপত্তাই না, সমর্থক গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। যদিও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই, তবে 2 পক্ষই আলোচনা চালিয়ে যাবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা যখন এই প্রতিবেদনটি দেখছিলাম, আরও একজন অতিথিকে পেয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাইশুকুর রহমান, ঘরোয়া ক্রিকেটে খুবই পরিচিত মুখ, এবং আমাদের ক্রিকেট শোতেও বিভিন্নবার তিনি এসেছেন, ভালো পারফর্ম করে এসেছেন। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, ক্রিকেটের বাইরে কথা হয়েছে। আপনাকে একটু স্বাগত জানাই। ঠিক ক্রিকেটের যে অবস্থা ঘরে বাইরে, ইন্টারন্যাশনালি কিংবা ন্যাশনালি, সেই বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই কথা বলতে হচ্ছে, অথচ শুধু খেলার কথাই ছিল। স্বাগত আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ যারা এই শোটি দেখছেন, যমুনা টিভিকেও ধন্যবাদ। আসলে বাংলাদেশের ক্রিকেটের এখন যে অবস্থা, এটা কেউ আসলে কামনা করে না যে আমাদের দেশের এতদিন পরে খেলা নিয়ে এত কন্ট্রোভার্সি হবে, এত কথা হবে, ঝামেলা হবে, প্লেয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে, প্লেয়ারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের, তারপরে ক্লাব অফিসিয়ালদের একটি দূরত্ব তৈরি হবে। এটা আসলে আমরা কেউ কামনা করি না।
একেবারে আমরা সেসব বিষয় নিয়ে অবশ্যই পুরো শো জুড়ে কথা বলবো, তবে আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম আমরা আজাদ ভাইয়ের কাছে আসতে চাই, এই টপিক নিয়ে আসলে আগে থাকতে চাই, কারণ যেহেতু বিশ্বকাপ একটা বড় ইস্যু, আগে সেটা সলভ করা জরুরি। এবং যেটা হয়েছে আমরা জানি এই প্রসেসের মধ্য দিয়ে মোস্তাফিজ ইস্যু থেকে কিভাবে সেটা গড়িয়েছে এই সিকিউরিটি কনসার্ন এবং আইসিসি থেকে আসলে শেষ পর্যন্ত উড়ে এসে বিসিবির সঙ্গে বসা, বিসিবি তার জায়গায় অনর। প্রথমত আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে দীর্ঘদিনের সাংবাদিকতা থেকে, সেই একই সঙ্গে সরকারের একটা জায়গায় যেহেতু আপনি আছেন রিপ্রেজেন্টেটিভ হয়ে, সেদিক থেকে কি মনে হয় যে বাংলাদেশ তাদের অবস্থানে তো অনর, তাহলে যে বিকল্প ভাবনার কথা এসছে গ্রুপ অদল বদলে, সেদিকেই আসলে যাচ্ছে কিনা? প্রথমত বাংলাদেশের অবস্থান তো আসলে আপনি বলেছেন অনড়, এবং এটা আসলে এই মুহূর্তে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কারণ নিরাপত্তা এমন একটা ইস্যু, এটা নিয়ে আসলে নেগোসিয়েশন করার কিছু নেই। কারণ নিরাপত্তা আপনার যদি ন্যূনতম কোনো ঘাটতিও থাকে তাহলে নিরাপত্তা নিয়ে ঝুঁকি কেউই নেবে না। অতীতে অনেক দলই এরকম নিরাপত্তা ইস্যুতে তাদের দল পাঠায় নাই, বাংলাদেশেও দল পাঠায় নাই, এরকম ঘটনাও আছে। সো এটা একেবারেই নন নেগোসিয়েবল একটা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে নিরাপত্তাটা কিভাবে এনশিওর করবে। তো এখন এই এনশিওর করাটার দায়িত্ব কাদের? আইসিসির এবং স্বাগতিক দলের। সো এটা এখন যে উদ্ভূত যে সমস্যা, এটা সমাধানও তাদেরই করতে হবে। প্রথমত মোস্তাফিজকে ঘিরে যে সমস্যাটার সূত্রপাত, সেই সূত্রপাতটা করেছে ভারত। তারা তাদের দিক থেকেই জানানো হয়েছে যে মোস্তাফিজের নিরাপত্তার সংকট আছে, যে কারণে মোস্তাফিজকে আইপিএলে তারা খেলতে দেয়নি। সো তারাই যেহেতু বলছে নিরাপত্তার শঙ্কা আছে, এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে আইসিসির যে চিঠি, আইসিসির সিকিউরিটি কমিটি ইন্টারনাল চিঠি, যেটা অ্যাকচুয়ালি মোস্তাফিজকে আইপিএল থেকে প্রত্যাহারেরও আগে এই চিঠি প্রস্তুত করা হয়েছিল। তার মানে এটা হচ্ছে যে এই সংখ্যাটা শুধুমাত্র মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে কারো দ্বারা প্রভাবিত হয়ে এই চিঠিটা তৈরি হয়নি। এটা জেনুইন একটা কনসার্ন, যেটা আইসিসির নিজস্ব পর্যবেক্ষণেও উঠে এসেছে। সো এই পর্যবেক্ষণগুলো এখন যেহেতু এগুলো উঠে এসেছে, এগুলোকে কীভাবে সমাধান করবে এটা আপনার ভারতকেই ঠিক করতে হবে বা আইসিসিকেই ঠিক করতে হবে। বাংলাদেশ তার কনসার্নটা জানিয়েছে, কনসার্নটা খুবই জেনুইন, এবং এখানে অনেকগুলো লজিক্যাল পয়েন্ট আছে। বাংলাদেশ এই লজিক্যাল পয়েন্টে বাংলাদেশ ভারতে যেতে রাজি হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে, তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ সরকার জানিয়েছে। এক্ষেত্রে আসলে বিসিবির অন্য কোনো অপশন নাই। যদি কোনো অপশন থেকে থাকে সেটা হয়তো আলোচনার মাধ্যমে বা প্রস্তাব আকারে হয়তো যেতে পারে, সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেগুলোর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে সিদ্ধান্ত আইসিসিকেই নিতে হবে। মাশরুকুর ভাই, আপনার কাছেও একটু আসি। আসলে আমরা তৃণমূল ক্রিকেট বা এইসব জায়গায় অবশ্যই যেতে চাই, আজকে কথা বলতে চাই, কিন্তু বিশ্বকাপ ইস্যুতে আপনাদের কিংবা যারা ক্রিকেটটা খেলছেন ন্যাশনাল টিমে নেই, হয়তো নিজে যে খেলবেন না, কিন্তু আলটিমেটলি ওই পাইপলাইন কিংবা এই জায়গার স্টেক হোল্ডার তো আপনারাও অনেক আগেই। তো সেই জায়গা থেকে কি মনে হয় যে বিষয়টা ঘটলো কিংবা ঘটছে, এটা সলভ না হলে কি ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে, নাকি সলভ হয়ে যাবে খুব দ্রুত? এতদিন ফলো করে কি বুঝতে পারলেন এই বিষয়টা নিয়ে? অনেক মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা এটা নিয়ে সবসময় চিন্তা করছি। এটা আসলে মানে আমাদের জন্য একদমই কাম্য না। আর যে কোনো একটা সিচুয়েশন যখন হয়, দেখেন সবার আগে দেশের যে ভাবমূর্তি, বাংলাদেশকে আমরা সবচেয়ে আগে রাখবো, যে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের চিন্তাকে আমরা যদি ধারণ করি, তাহলে আইসিসি তাদের নিজস্ব গতিতে চলবে। তারা তাদের ল, সিকিউরিটি, আরও অন্য যেগুলো বিষয় আছে, এগুলো ক্রিকেট বোর্ডের সঙ্গে চিন্তা করে কাজ করবেন, এটাই স্বাভাবিক। ক্রিকেট বোর্ডের যেই অথরিটি আছেন, ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা আছেন, ক্রিকেট বোর্ডের ক্রিকেটার স্টেক হোল্ডাররা আছেন। আমরা যদি শুধু ন্যাশনাল টিমের কথা চিন্তা করি, যে ন্যাশনাল টিম একটা পর্যায়ে এসে আমরা ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করি। আমাদের এই পাইপলাইনটা যেটা আপনি জিজ্ঞাসা করলেন, পাইপলাইনের দিকেও আমাদের অনেক নজর দেওয়া উচিত। ন্যাশনাল টিম বিশ্বকাপ খেলবে, বিশ্বকাপ খেলার আগে যে পরিস্থিতিগুলো থাকে, ন্যাশনাল টিমের আগের স্টেপ থাকে এই টিমের পরের স্টেপগুলো যেগুলো আস্তে আস্তে করে চলে আসে, এজ গ্রুপ টিম, এরপরে ঢাকা প্রিমিয়ার লিগের খেলাগুলো থাকে, তারপরে আস্তে আস্তে পুরা দেশের ক্রিকেটটা ছড়িয়ে যায়। আমরা কিন্তু আসলে মানে ফান্ডামেন্টাল যে জিনিসটা আমাদের মনে চিন্তা করা উচিত, সেই জিনিসটা কম ফোকাস করছি হয়তো, বা যতটুকু আমাদের করা উচিত এর চেয়ে তো বেশিভাবে করতে পারি। আমরা শুধুমাত্র ক্রিকেটের যেই লাস্ট স্টেজটা, এই স্টেজটা নিয়ে নাড়াচাড়া করছি। আমাদের এই স্টেজটাতে এসে পারফর্ম করা এবং প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতার একটা অবস্থান যদি তৈরি হতো বিগত দিনে, তাহলে হয়তো বা আইসিসির মনে
যেই রুলসগুলো ছিল এই রুলসগুলো নিয়ে কাজ করবে। ক্রিকেট বোর্ডের যেই অথরিটি রুলস, জবাবদিহিতা, প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক, ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা যারা রয়েছেন তাদের প্রতি রেসপেক্ট, প্লাস ক্রিকেট প্লেয়ারদের প্রতি রেসপেক্ট, এই জিনিসগুলো আসলে অনেক ঘাটতি আমার কাছে মনে হচ্ছে। আমরা আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে, তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আসাদুজ্জামান প্রিন্স, তিনি এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন, যেহেতু তিনিও একজন প্রথম বিভাগ ক্রিকেটের খুবই পরিচিত মুখ এবং অ্যাক্টিভলি কাজ করছেন ক্রিকেটারদের সঙ্গেও। তার কাছে যাব। আপনাদের আন্দোলন ছিল কিংবা ক্রিকেটারদের আসলে চাওয়া পাওয়া ছিল, সেই বিষয় নিয়ে আমি একটু পরে আপনার কাছে যাব। তবে যেহেতু আইসিসি, বিসিসিআই, বিসিবি সহ এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় কনসার্ন বিশ্বকাপ খেলা, একজন ক্রিকেটার হিসেবে কিংবা বাংলাদেশের ক্রিকেটার হিসেবে কি মনে হলো পুরো বিষয়টার অ্যাসেসমেন্ট, বা কোন দিকে যাচ্ছে, এবং আপনারা কিভাবে দেখছেন, আপনারা কতটা শঙ্কিত বাংলাদেশের ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে? অসংখ্য ধন্যবাদ আমাকে স্কোপ করে দেওয়ার জন্য যমুনা টিভিকে। সত্যিকার অর্থে দেশের ক্রিকেটের যে মুভমেন্ট আমরা বেশ কিছুদিন যাবত দেখতেছি যে আমরা যথেষ্ট সাফারার, এবং যদি ওয়ার্ল্ড কাপ নিয়ে এই কোয়েশ্চেনটা থাকে, ওয়ার্ল্ড কাপের আসলে বিশ্বকাপ একটা খুব বড় একটা স্তর, বড় একটা জায়গা। ওখানে প্রত্যেকটা প্লেয়ারেরই ড্রিম থাকে যে আমি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবো বা ওয়ার্ল্ড কাপ খেলবো, সেটা যেখানটাতেই হোক। সেটা যদি আমাদের শ্রীলঙ্কায় খেলতে হয় আমরা এগ্রি, আমরা অবশ্যই খেলবো, আমরা খেলতে ইচ্ছুক, আমাদের দেশ খেলবে। তবে যেহেতু ইন্ডিয়া কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে দিছে, আমার মনে হয় সেই ক্রাইটেরিয়াটা যদি আমার দেশবাসীর জন্য যদি সেটা না হয়, আমার দেশের মানুষের জনগণের জন্য যদি সেটা না হয়, তাহলে অবশ্যই আমরা জনগণের ফরেই থাকবো। আমরা ক্রিকেটাররা আসলে ক্রিকেটার এই জন্যই কারণ দর্শকরা তাদেরকে ভালোবাসে, তাদের ফ্যান ফলোয়ার্স রয়েছে। বা আজকে আমি আসাদুজ্জামান প্রিন্সও যতটুকু ক্রিকেট খেলি, কেউ যখন আমাকে পরে একটা টাইমে বলেন যে প্রিন্স ভাই আমি আপনার ফ্যান বা ভালো লাগে আপনার ক্রিকেট, এটাই আসলে সবচাইতে বড় ভালো লাগা। সো দেশবাসী আগে, সবার আগে দেশবাসী আসলে যেটা দেশ সকলের জন্য সেফ, সেটাই আসলে সকলেই আমরা মেনে নিব ইনশাল্লাহ। এবং আমাদের যারা ক্রিকেটাররা আছেন তারাও আশা করি যে এইভাবেই আসলে সবকিছু মেনে নিবেন, কারণ আগে দেশ, তারপরে আসলে ক্রিকেট। একেবারেই একেবারে। আপনি পরবর্তীতে আবারও যুক্ত হবেন আমাদের সঙ্গে, আমরা অবশ্যই অন্যান্য বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আজাদ মজুমদার আছেন আমাদের সঙ্গে। ক্রিকেটটা আসলে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কে একটু নাড়া দিল, নাকি বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্থিরতা ছিল যেটা ক্রিকেটকে একটু নাড়াচাড়া দিল? বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক অনেক বিশাল বিষয়। এটা দুইটা প্রতিবেশী দেশ। ভারতের সাথে বাংলাদেশের 4000 কিলোমিটার সীমান্ত আছে, পাশাপাশি দীর্ঘদিনের আপনার সাংস্কৃতিক যোগাযোগ আছে, এবং মানুষের যোগাযোগ আছে, বাণিজ্যিক একটা সম্পর্ক আছে, অনেকগুলো অভিন্ন নদী আছে। সো এটা মাল্টি ডাইমেনশনাল একটা রিলেশনশিপ বলেন বা কূটনীতি বলেন। সো শুধু একটা দুটো বিষয়ের উপর বাংলাদেশ ভারত কূটনীতিটা আসলে নির্ভর করে না। এটা অনেকগুলো প্রেক্ষাপট আছে, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। অবশ্যই ইদানিংয়ের মধ্যে ক্রিকেটটাও যুক্ত হয়েছে এর মধ্যে। ক্রিকেট আমরা ক্রিকেটে আস্তে আস্তে এগিয়ে গিয়েছি। একটা সময় আমরা ক্রিকেটে দুর্বল ছিলাম, তখন হয়তো ভারত যখন প্রসঙ্গ আসতো তখন ক্রিকেটটা আসতো না। এখন আসছে বিকজ বাংলাদেশ ক্রিকেট ধীরে ধীরে তার অবস্থানটা তৈরি করে নিচ্ছে বা ইতিমধ্যেই একটা অবস্থানে চলে এসেছে। সো ক্রিকেট খেলার ব্যাপারে বাংলাদেশের আপনার যে ক্রিকেটের যে বাংলাদেশেও একটা বিশাল বাজার গড়ে উঠেছে আপনি যদি দেখেন ক্রিকেটের, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ এই মুহূর্তে। আমার মনে হয় খুব কম মানুষই আছেন বাংলাদেশে যারা আসলে ক্রিকেটটাকে ফলো করেন না বা ক্রিকেটটাকে ভালোবাসেন না। সো এরকম একটা যখন প্রেক্ষাপট, তখন বাংলাদেশের মানুষের আবেগের সাথেও ক্রিকেটটা সরাসরি সম্পর্কিত। এবং আপনি যদি দেখেন যে ক্রিকেটটা হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য ভেরি ফিউ থিংস যেগুলো আমাদের নেশনটাকে ইউনাইটেড রাখে। আমরা যদিও নিকট অতীতে কিছু কিছু ঘটনা ঘটেছে বা কিছু কিছু ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত বা আচরণের ফলে কিছু ডিভিশন তৈরি হয়েছে, কিন্তু তারপরেও মোটা দাগে যদি বলেন আমাদের জাতির অনেক বিষয়ে জাতির মধ্যে মতভিন্নতা, মতভেদ থাকতে পারে, বিভক্তি থাকতে পারে, কিন্তু যখন বিষয় হয় ক্রিকেট, বিশেষত বাংলাদেশ জাতীয় দল যখন কোথাও খেলে বা এঙ্গেজ থাকে, তখন পুরো জাতি কিন্তু ক্রিকেট দলকে ব্যাক করে এবং ক্রিকেট দলকে সমর্থন করে। একটা সময় আমাদের দল কিন্তু নিয়মিত জিততো না, প্রায় হারতো এবং মাঝে মধ্যে জিততো, কিন্তু এই হারার সময়টাতেও আপনার বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে সমর্থন দিয়ে গেছে। আমি নিজে যখন সাংবাদিকতা করেছি, একটা টানা 5 বছর বাংলাদেশ কোনো ম্যাচ জিতে নেই। তো এইরকম একটা সময় অন্য খেলা হলে বা
আমি এখনকার বাস্তবতা যদি চিন্তা করি, এখন যদি বাংলাদেশ টানা 5 বছর কোনো ম্যাচ না জিতে তাহলে কি পরিস্থিতি হতে পারে আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু সে সময় এটাই ছিল বাস্তব। এবং বাংলাদেশ টানা 5 বছর কোনো ম্যাচ না জেতার ফলেও 2টা স্ট্রেকে মাঝখানে 1-2টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এই পরিত্যক্ত ম্যাচগুলোকে বাদ দিলে বাংলাদেশ একটানা 47টা ওয়ানডে হেরেছে। আপনার একটানা 47টা ওয়ানডে হারার পরেও কিন্তু বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ছেড়ে যায়নি, একদম ক্রিকেট দলকে ব্যাক করেছে, ক্রিকেটকে ভালোবেসেছে, এবং এই ভালোবাসাটা আর প্রতিফলন কিন্তু আস্তে আস্তে আমাদের জাতীয় দলের পারফরমেন্সেও দেখা গেছে। কারণ আস্তে আস্তে ক্রিকেট এগিয়েছে, ক্রিকেট কিন্তু এখন কি সেই ভালোবাসাটা কমছে না? না, ভালোবাসাটা মোটেও কমে না, ভালোবাসার রকম ফেরটা ভিন্ন হয়েছে। কেউ হয়তো আমি একটু আগেই বললাম যে কিছু কিছু ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্তের ফলে মানুষের মধ্যে কিছু ক্রিকেটারের প্রতি কিছু বিতৃষ্ণা এসেছে, বা কিছু ক্রিকেটারের প্রতি কারো বাড়তি অনুরাগ জন্ম নিয়েছে, বা কারো একটু অভিমান জন্ম নিয়েছে। ওভারঅল ক্রিকেটের প্রতি নয়, রাইট, না, ওভারঅল ক্রিকেটের প্রতি অবশ্যই নয়। কারণ এখনও বাংলাদেশ জাতীয় দল যখন খেলে এই লাল সবুজ জার্সি গায়ে দিয়ে, যখন বাংলাদেশের কোনো খেলোয়াড় কোনো ম্যাচ খেলে, যেই টুর্নামেন্টে খেলুক, যেই মানের প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলুক, আমরা দেখেছি পুরো জাতি একত্রিত হয়ে সেই দলটাকে সাপোর্ট করেছে। এই বিষয়ে জাতির কারো মধ্যে কোনো মতবিভেদ নেই। বাংলাদেশ ভারতের সম্পর্কের কথা বলছিলাম, ক্রিকেটেও তো এক ধরনের সম্পর্ক আছে, কিংবা তাদের এক ধরনের আধিপত্য আছে নিশ্চয়ই বিসিসিআই এর, এটা তো ওপেন সিক্রেট। এটাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কোনোভাবে আসলে এই যে সম্পর্কটা খারাপ হওয়ার কারণে এরপর যেমন পাকিস্তানের সঙ্গে হাইব্রিড মডেল ইন্ট্রোডিউস হলো বা সবকিছু, এতে বড় ধরনের টুর্নামেন্ট থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ সম্পর্ক খারাপে ভবিষ্যৎ খারাপ দেখছেন কিনা? ক্রিকেটে ভারতের যে আধিপত্য, এটা শুধু বাংলাদেশের উপর না, এই আধিপত্যটা তারা সব দেশের সাথেই এটা করে, এটা আইসিসিতে তারা করে। বিকজ এটার একটা বড় কারণ হচ্ছে আসলে ভারতের ক্রিকেটের বাজারটা এমন না যে ভারত ক্রিকেট দল সব টুর্নামেন্ট খেলতে নামলেই জিতে, এই জন্য তারা ক্রিকেটে বড় শক্তি, তা না। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরাও তো অনেক টুর্নামেন্ট জিতে, আপনার সাউথ আফ্রিকাও জিতে, তো তারাও জিতে, কিন্তু তারপরেও ভারতের আধিপত্যটা মূলত ভারতীয় বাজার, ক্রিকেটের বাজারটা, কমার্শিয়ালিজম যেটা। হ্যাঁ, এবং আমরা মনে করি যে এক্ষেত্রে বাংলাদেশের বাজারটাও কিন্তু খুব ছোট না, এবং বাংলাদেশের ইকোনমিটাও কিন্তু গ্রোয়িং আস্তে আস্তে, এবং বাংলাদেশের ইকোনমিটা যত বড় হবে বাংলাদেশের ক্রিকেটের বাজারটাও তত সম্প্রসারিত হবে। এবং বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স যতই অধারাবাহিক থাকুক না কেন, বাংলাদেশের এই যে বাজারটা, বাজারই যদি ক্রিকেটের শক্তি হয়, যেটাকে পুঁজি করে ভারত এই মুহূর্তে আসলে ক্রিকেট বিশ্বকে ডমিনেট করছে, তাহলে আমরা তো অবশ্যই ক্রিকেটে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারবো। এবং আপনি যদি আইসিসির রেভিনিউ মডেলটাও খেয়াল করেন, এই মুহূর্তে দেখবেন বাংলাদেশ দল, ক্রিকেট দল কিন্তু দল হিসেবে সাউথ আফ্রিকার চেয়ে বড় না, কিন্তু আইসিসির রেভিনিউ মডেলে বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি অর্থ আইসিসির কাছ থেকে পায়। এটার বড় কারণটা হচ্ছে আসলে বাংলাদেশের পারফরমেন্স না, বাংলাদেশের বাজার। সো এইটা কিন্তু মানে কাইন্ড অফ রিকগনিশন কিন্তু অলরেডি আছে, এবং এইটা আরও বাড়বে। কারণ বাংলাদেশের, আমি প্রথমেই বলেছি যে ইকোনমি বাড়ছে, সাথে বাংলাদেশের পারফরমেন্সও বাড়ছে। বাংলাদেশ আস্তে আস্তে একটা সময় আপনার ধরেন বাংলাদেশ ওয়ানডেতেই শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, টি-20তে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না। আমরা মনে করি যে আস্তে আস্তে বাংলাদেশের টি-20 দলটাও কিন্তু গড়ে উঠছে। নতুন প্রজন্মের বেশ কিছু ক্রিকেটার এসেছে যারা তাদের প্রতিভার ঝলক যদিও বিচ্ছিন্নভাবে দেখিয়েছে, তারা যদি এক হয়ে খেলতে পারে বাংলাদেশ টি-20তেও নিয়মিত জেতা শুরু করবে। এবং এই যে বাজার, ক্রিকেটের বাজার বা বাংলাদেশের ফ্যান ফলোয়িং, এটার সাথে যদি পারফরমেন্স যুক্ত হয়, তাহলে বাংলাদেশ দলকে আসলে উপেক্ষা করা ক্রিকেটে কারো পক্ষে খুব একটা সম্ভব হবে না, তাদের বাজার বা তাদের অন্যান্য ক্ষেত্রে তাদের যতই প্রভাব থাকুক। মাশিকুর, ক্রিকেটারদের যে বড় আসলে শক্তির জায়গা কিংবা এগিয়ে যাওয়ার জায়গা, সেটা তো দর্শক। সেই দর্শক জনপ্রিয়তা নিয়ে এতটা কথা যেটা আমরা বলছিলাম, সামহাউ কি মনে হয় যে ভবিষ্যৎ ভাবনায় এই ধরনের যত ধরনের কন্ট্রোভার্সিয়াল কিছু হচ্ছে, সেটা হোক ভারতীয়দের দিক থেকে কিংবা এই মুস্তাফিজ ইস্যুর পরে যে একটা সমস্যা তৈরি হলো, এগুলোতে কি আসলে বাংলাদেশের এই যে ভারত কিংবা একটা সময় এগিয়ে যাওয়া, দাপট দেখানো, সেটা কিছু কমবে, নাকি বাংলাদেশের ক্রিকেটারদের পেছনে যে দর্শকরা, তাদের যে জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়ায় আমরা জানি যে আইসিসি যখন আসলে কোনো কিছু পোস্ট করবে এই ওয়ার্ল্ড কাপে, তখন যদি বাংলাদেশের কোনো প্লেয়ার হয়, সেখানে যে পরিমাণ ঝাঁপিয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা, ভিউ, এখান থেকে তো পপুলারিটি আসে। এই জায়গাটা কি কোনো ঘাটতি হবে, নাকি মনে হয় যে এই জায়গাটার জন্যই বাংলাদেশ ক্রিকেট উতরে যেতে পারে? অ্যাকচুয়ালি আসলে আমরা যা চিন্তা করছি, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে চিন্তা করছি, বা আরও অন্য অন্য যেগুলো ইভেন্ট আছে এগুলো নিয়ে চিন্তা করতেছি, আমাদের এগুলো আসলে আমরা যে ঘাটতিটা যেটা আমি ফিল করি, এটা উতরে ওঠা কোনো বিষয় না। মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা ক্রিকেটের ডেভেলপমেন্ট চাই, এটাই তো আমাদের মূল। ক্রিকেটের ডেভেলপমেন্ট চেতে গেলে আমাকে শুধু পারফরমেন্স যারা করছেন তাদের দিকে যদি আমি ফোকাস বেশি করি, তাহলে আমার ডেভেলপমেন্ট পরের যে স্টেজ পাইপলাইন, এখান থেকে প্লেয়ারগুলো আসবে না। এখন আমাদের সম্পর্কটা পুরোটাই ডিপেন্ড করে
বাজারের উপরে। ক্রিকেট বাজারটা আমার খেলার উপরেই শুধু ডিপেন্ড করবে এরকম না। রাইট। ভাইয়া কিছুদিন আগে বললেন যে 5 বছর আমরা পারফর্মই করি নাই, প্রত্যেকটা ম্যাচ হেরেছি, 47টার মতো মনে হয় ওয়ানডে হেরেছি। তখনও কিন্তু জনপ্রিয়তা আমাদের কমে নাই, কারণ তখন ফিউ প্লেয়ার এবং বোর্ড অফিসিয়ালরা দর্শকদের সঙ্গে কথা বলতেন, মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলতেন। তখন বিষয়টা হয়তো দেশকে নিয়ে অনেক চিন্তার একটা বিষয় থাকতো। এখন আমার কাছে, আমার পয়েন্ট অফ ভিউ মনে হয় যে আমরা যা করছি মাঝে মাঝে মনে হয় কোনো স্বার্থ উদ্ধার করার জন্য অনেকে অনেক কিছু করছি। এক্স্যাক্টলি, এখানে আমরা একটু থামতে চাই এবং একটা বিরতি নেওয়ারও সময় হয়েছে। এই স্বার্থ কাদের এবং দেশের ক্রিকেটের মধ্যেও আসলে এই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের বাধা আসছে, এর দায় বা দায়বদ্ধতা কাদের, সেটা নিয়ে আমরা আরও অনেক কথা বলতে চাই। তবে দর্শক, এই মুহূর্তে সময় হলো স্যাটারডে নাইট স্পোর্টসে একটা ছোট্ট বিরতি নেয়, আমাদের সঙ্গেই থাকবেন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকে ট্যাগলাইন দায় ও দায়বদ্ধতার কাঠগড়ায় ক্রিকেট। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, দুজন ক্রিকেটার আছেন, মাইশুকুর রহমান এবং আসাদুজ্জামান প্রিন্স। আমরা আজাদ ভাইয়ের কাছে আবার যেতে চাই, তবে একটু ন্যাশনালি আসতে হচ্ছে, কারণ ক্রিকেটটা এখানেও খুব একটা ভালো নেই। এখানে অনেক অনেক কথা হচ্ছে, কব এলো, আমরা বিসিবির ডিরেক্টর নাজমুল ইসলামের প্রসঙ্গ জানি, আন্দোলন জানি, বয়কট জানি, সেখান থেকে একদিনের বিরতিও গেছে চলতি বিপিএলে, তারপর আবারও মাঠে ফিরেছে বিপিএলটা। কোয়াবের অবস্থান, এর আগে আসলে ক্রিকেটারদের আন্দোলন 19-এ আপনি দীর্ঘদিনের সাংবাদিকতা করেছেন এবং সে সময়ও আমরা দেখেছি এই ধরনের আন্দোলন। ভারত সফরের ঠিক আগ দিয়েই হয়েছে, এবারও একটা ভারতীয় বিশ্বকাপে যাওয়ার প্রসঙ্গ। উস্কানিমূলক কিছু মনে হয় কিনা আপনার কাছে, নাকি একেবারেই তাদের ন্যায্য দাবিতে তারা কাজ করছে? প্রথমত দেখেন, কোয়াব এটা সংগঠন হিসেবে ভালো, এরকম একটা সংগঠন প্রয়োজন আছে, কারণ আমাদের খেলোয়াড়দের স্বার্থ তো কাউকে না কাউকে দেখতেই হবে, এবং এটা বৈশ্বিকভাবে স্বীকৃত একটা সংগঠন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যেটা হয়েছে যে কোয়াব গত কিছুদিন আগ পর্যন্ত, ইনফ্যাক্ট প্রায় এক যুগেরও বেশি সময় কোয়াব 2 জন সাবেক ক্রিকেটারের ব্রিফকেসে ছিল। তাদের অ্যাকচুয়ালি কোনো অফিস ছিল না, সেই অর্থে কোনো কর্মকাণ্ড ছিল না। আপনি 2019 সালের যে আন্দোলনের কথা বলেছেন, সেটাও অ্যাকচুয়ালি কোয়াবের কোনো আন্দোলন ছিল না। সেটা আমাদের কয়েকজন সিনিয়র ন্যাশনাল টিমের ক্রিকেটার মিলে তারা সংগঠিত হয়ে, ব্যক্তিগতভাবে সংগঠিত হয়ে তারা তাদের দাবি দাওয়াগুলো বলেছে। সো কোয়াব সেই সময়ে আসলে ছিল একটা ব্রিফকেস অর্গানাইজেশন। আর এখন যেটা আশঙ্কা, বা কেউ কেউ বলছেন যে এটা কারো কারো আসলে ব্যাক পকেটে চলে গিয়েছে কিনা, বা পিছন থেকে কেউ আসলে কোয়াবকে পরিচালনা করছে কিনা। কারণ হচ্ছে আপনার কোয়াবের যদি আপনি দেখেন যে যদি ক্রিকেটারদের সংগঠন, তারা ক্রিকেটারদের যেগুলো জেনুইন কনসার্ন, এগুলো নিয়ে যদি তারা কথা বলতো তাহলে খুবই যৌক্তিক, সেটা নিয়ে তারা কথা বলতেই পারতো। আমাদের দেখেন ফার্স্ট ডিভিশন ক্রিকেটারদের কিছু সমস্যা তৈরি হচ্ছে, বা এর আগে অতীতে আমরা দেখেছি যে একেবারে গ্রাসরুট লেভেলে ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই আপনাদের শোতে আমি একজন ক্রিকেটার ইন্টারভিউ দেখছিলাম যে 4 বলে 92 রান দিয়েছে, এবং তার প্রতিবাদে তাকে 10 বছর জোরে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, কিন্তু কোয়াব কোনো কথা বলেনি তার পক্ষ হয়ে। কারণ ওই খেলোয়াড়টা তো প্রতিবাদ করেছিল, কিন্তু তার প্রতিবাদে কোয়াব যুক্ত হয়নি। তার যে মনোবেদনা নিয়ে সে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ করেছিল, তখন কিন্তু কোয়াব এ ধরনের কোনো কথা বলেনি। সো তৃণমূল পর্যায়ে বা আমাদের কি বলবো, ক্রিকেটের লোয়ার টায়ারগুলোতে যে সমস্যাগুলো তৈরি হয়, আসলে বারবারই আমরা বলি যে আমাদের যে খেলোয়াড় যেখান থেকে উঠে আসে, সেখানে যে সমস্যাগুলো, এগুলোর দিকে কোয়াব নজর দেয় না। এইবার কোয়াব কখন নজর দিল, আপনি দেখেন, আপনার যখন মোস্তাফিজকে ঘিরে একটা সমস্যা হলো, মোস্তাফিজ তাদেরই একজন সদস্য, কিন্তু কোয়াব একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। মোস্তাফিজকে ঘিরে তাদেরকে একেবারে যে বিশাল কোনো অবস্থান নিতে হবে তা না, অন্তত তারা একটা বিবৃতি দিয়ে বাংলাদেশের একটা খেলোয়াড়কে যখন বৈশ্বিকভাবে বা একটা অন্য একটা দেশে অপদস্থ করা হলো, অপমানিত করা হলো, আইপিএলের নিলামে নিয়ে তারপরে তাকে নিলাম থেকে দল থেকে বাদ দেওয়া হলো, এই বিষয়ে কোয়াব কিন্তু কোনো কথা বলেনি, যদিও তারা একটা বৈশ্বিক সংগঠন বা ফিকার একটা পার্ট। কিন্তু তারা কখন কথা বললেন, যখন একজন বিসিবি ডিরেক্টর তাদের খেলোয়াড়দের সম্পর্কে অবমাননা করে উক্তি করলেন। ফাইন, তাদের যদি অসম্মানিত বোধ করেন তাহলে তারা তো অবশ্যই প্রতিবাদ করবেন। এবং বিসিবি ডিরেক্টর যে ধরনের বা যে ভঙ্গিতে কথা বলেছেন, এটা আসলে আমাদের কারোই ভালো লাগেনি। এটা আমরা মনে করি যে এটার প্রতিবাদ হওয়া উচিত ছিল এবং প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রতিবাদটা করতে গিয়ে শেষ পর্যন্ত আপনি খেলাটাই বন্ধ করে দিলেন, খেলাটা হতে দিলেন না। এটা যৌক্তিক হয়েছে কিনা এটা আসলে মানুষ বিচার করবে, আমি ঠিক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে প্রতিবাদটা অন্যভাবেও হতে পারত।
কিন্তু মাশিকুর রহমানের মতো যারা আসলে ঘরোয়া ক্রিকেটটা খেলেন এবং সেটাই জীবনযাপন করেন, সেই দিকটাই তারা এগিয়ে নিয়ে যেতে চান এবং সবসময় তাদের কথা বলা হোক সেটাই চান, তাদের কথা কেন সেভাবে বলে না কোয়াব? আপনারাও বা কেন সেই জায়গায়, নীতি নির্ধারণী জায়গায় নেই, কমিটিতে নেই, কিংবা এই ধরনের আন্দোলনে কোয়াব সোচ্চার হলেও কেন একেবারেই তৃণমূল ক্রিকেটারদের যে সুবিধা দরকার, যে ধরনের অসুবিধা, সেটা নিয়ে কেন কথা বলেন? দেখুন, আসলে ভাইয়া তো বলেই দিলেন যে কোয়াব একজনের কাছে চলে গেছে সম্ভবত, এরকম তো ভাইয়া বলেই দিলেন। অ্যাকচুয়ালি কোয়াবটাকে এভাবে গঠন করলে ভালো হইতো, বা কোয়াবের যে কার্যক্রম এভাবে করলে ভালো হইতো। জানি না যারা রয়েছেন তারা কিভাবে এটা নেবেন। আমরা যারা ক্রিকেট প্লেয়ার, আমরা নিজেকে ক্রিকেট প্লেয়ার হিসেবে মানতেই চাই না। সত্যি কথা বলতে কি, আমি যখন ন্যাশনাল টিমে খেলি তখন আমি ভেবেই ফেলি যে আমি অ্যাডমিনিস্ট্রেটর, যে আমাকে দেশের সবাই চেনে, আমাকে দেশের মানুষজন জানে। এখন আমি কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার কথাটাই বিশ্বাস করবে, যার সঙ্গে মিডিয়া পাবলিক সাপোর্ট থাকবে তাকেই মানুষ বেশি সাপোর্ট করবে। এই যে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে প্লেয়াররা, এবং এই সম্পর্ক তৈরি করার কারণে অনেক প্লেয়াররা অনেক সময় নিজেকে বলেই ফেলে যে আমি তো ক্রিকেটার। অবশ্যই ক্রিকেটার, ক্রিকেট তো আপনাকে আল্লাহ রব্বুল আলমিন একটা প্রতিভা হিসেবে দিয়েছেন, এটাও একটা আমানত। আপনি যদি প্রতিভাটাকে, আপনার এই ইমেজটাকে ভিন্ন খাতে ব্যবহার করতে চান, যে আমি এতদিন ক্রিকেট খেলেছি, খুব ভালো, আপনি খেলেছেন, আপনি তো খেলার বিনিময়ে আপনি তো অবশ্যই যেগুলো পারিশ্রমিক আমিও নিয়েছি, আপনিও নিয়েছেন, কখনো বেশি পেয়েছেন আপনারা, কখনো কেউ কম পেয়েছে। যখন আমি কোনো কিছু নেয়ার পরে আমি খেলবো বা আমি পেইড হব, 1 টাকা হোক আর অনেক টাকা হোক, তখন কিন্তু আমাকে ওই দায়বদ্ধতার অবস্থান থেকে সবার প্রতি আমার রেসপেক্ট রাখা উচিত। আপনি যেরকম আমাকে রেসপেক্ট করবেন যে আমি প্লেয়ার হিসেবে ওকে আমি খেলেছি, আমার যে ছোট ভাই যে টুর্নামেন্টগুলোতে খেলতে পারছে না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, আরও গ্রাস রুটে খেলতে পারছে না, এখন প্রথম শ্রেণীর প্লেয়ারদের কথা আমি শুনবো না। আমি শুধু যে কোনো একটা পার্টিকুলার এজেন্ডা নিয়ে কাউকে দুঃখ দিলাম, কাউকে অপমান করলাম, কাউকে কষ্ট দিলাম, বা কারো প্রতি আমি অসম্মান প্রদর্শন করলাম, এটাও যেরকম ঠিক না। আবার কারো জন্য কোয়াবের মতো একটা বড় অর্গানাইজেশন একই কাতারে দাঁড়ায় যাবে। এবং বাংলাদেশের বিপিএল হচ্ছে সর্বোচ্চ খেলা। এই খেলাটাতে গোটা পৃথিবীর অলমোস্ট বেশ কয়েকটি দেশ এই খেলাটা দেখে। এই খেলাটা আমি বন্ধ করে দিলাম, প্রতিবাদ তো অবশ্যই করতে হবে। তো এই খেলা বন্ধ করে দিয়ে আমি আমার দাবিটা আদায় করলাম, ফাইন, খুব ভালো কথা। তাহলে যেন কোয়াব অন্য অন্য ক্ষেত্রে যেগুলো প্লেয়াররা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, ফার্স্ট ডিভিশনে অনেকগুলো প্লেয়ার খেলতে পারে নাই, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, লিগ বন্ধ, সব কিছু বয়কট হয়েছে, তখন কেন আমরা করলাম না? মানে আমার প্রশ্নটা হলো এরকম, যে আমি যদি কোনো পার্টিকুলার একটা মানুষকে গালি দেওয়ার জন্য বা অপমানিত করার জন্য বা তাকে অসম্মানিত করার জন্য আমি যদি স্ট্যান্ড নিতে পারি, তাহলে আমাকে সব জায়গাতে এরকম স্ট্যান্ড, লিগ্যাসিটা আমাকে থাকতে হবে। আপনি ক্রিকেট খেলেন, আপনি ন্যাশনাল টিমে খেলেছেন, সার্ভ করেছেন, ডেফিনেটলি আপনি অনেক প্রতিভাবান মানুষ, এই কারণেই দর্শক আপনাকে পছন্দ করে। এই কারণে আপনার ব্র্যান্ড ভ্যালু তো আছে, আপনার ব্র্যান্ড ভ্যালু আছে, আপনি সব জায়গায় যে সম্মানিত হচ্ছেন। এই কারণে দায়বদ্ধতাও বেশি। দায়বদ্ধতা কিন্তু আরো বেশি, কারণ আপনি একা একা কিন্তু প্লেয়ার হন নাই। আপনাকে দর্শক যখন খেলতে দেখেছে, দর্শক যখন তার সোশ্যাল মিডিয়াতে বলেছে যে অমুক খুব ভালো প্লেয়ার, আমি তার ফ্যান, এই ফ্যানটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটা এসেছে আবার মিডিয়া কাভারেজ, প্রচারণা এর মাধ্যমে এসেছে। একটা সময় তো ওই লেভেলে আপনাকে খেলে আসতে হয়েছে যে লেভেলে অন্য ক্রিকেটাররা স্ট্রাগল করছে, যেই লেভেলটাতে এখন প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে না। আমি ওই লেভেল থেকে উঠে এসে ন্যাশনাল টিমে খেললাম, বিপিএল খেলছি, ইন্টারন্যাশনাল খেলছি। আমি যখন ইন্টারন্যাশনাল খেলে ফেলেছি তখন আর আমি ওই লেভেলের দুঃখ মনে করছি না। আমার বিষয়টা হলো এরকম, যে কোনো বিষয় নিয়ে যদি আপনি পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল ইস্যুটাকে সাবমিট করে এবং এটাকে অন্য ভিন্ন খাতে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আমাদের দেশের ক্রিকেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার মনে হয় সেটা হচ্ছেই? সেটা হচ্ছে। আমাদের সঙ্গে আসাদুজ্জামান প্রিন্সও যুক্ত ছিলেন অনেকক্ষণ ধরে অনলাইনে, তাকে একটু অপেক্ষায় রাখছি মাঝে মাঝে আমরা, তো তিনি আছেন, তিনি যুক্ত হচ্ছেন আবারও। আমরা কোয়াব নিয়ে কথা বলছিলাম, অধিকার নিয়ে কথা বলছিলাম, দায় এবং দায়বদ্ধতা নিয়ে কথা বলছিলাম প্রিন্স, এবং আপনারাও একটা আন্দোলন করেছিলেন। প্রথম বিভাগের ক্রিকেটারদের আসলে এই সমস্ত দাবি দেওয়া কেন
পূরণ হয় না। পাশাপাশি কোঅবের এই জায়গায় আপনাদের ভূমিকাটাও বা কি? ক্রিকেট নিয়ে এত, যেহেতু মহলের উপরের ক্রিকেট নিয়ে এত কথা হচ্ছে, ন্যাশনাল ইস্যু বা জাতীয় দল, যেহেতু বিসিবি পরিচালকের একটা মন্তব্য থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রসঙ্গ এসছে এবং সেখান থেকে বয়কট পর্যন্ত গেল, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা কিংবা অবস্থান কিংবা চাওয়া কি একটু বলবেন যদি শুনতে পেয়ে থাকেন? প্রিন্স খুব সম্ভবত শুনতে পাচ্ছেন না আমাকে, সেরকমটাই মনে হচ্ছে এখন পর্যন্ত। একটু শুনতে পেলে জানাবেন প্রিন্স, শুনতে কি পাচ্ছেন আমাকে? আমরা পরবর্তীতে আবারও অবশ্যই তাকে জয়েন করানোর চেষ্টা করব। আমরা একটু আজাদ ভাইয়ের কাছে যাই। এই যে সমস্যাটা তৈরি হলো, জটিলতাটা তৈরি হলো চলতি লিগের মধ্যে, বিপিএল এর মধ্যে, এবং বন্ধ করতে হলো, এটা আসলে কি করলে হতো না, কি করলে স্মুথলি যাওয়া যেত, এবং আদৌ আসলে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের কি বা হয়েছে? তিনি আজকেও তো দেখলাম যে তিনি উল্টে নাকি বিসিবিকে বলেছেন যে আমাকে কি কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কি না, বা এরকম একটা অবস্থানে এখনও এই বিষয়টা রয়েছে। মাঝখান থেকে ক্রিকেটটা বন্ধ হলো এবং এটা নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হলো, ভুয়াও শুনতে হলো, একটু বেফাস মন্তব্য করেই বলা যায় এক প্রকার মেহেদী হাসান মিরাজের। তো সব মিলিয়ে এটা কি স্মুথলি কেন হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে? এই ধরনের সমস্যা যখন তৈরি হয় তখন কেন একটু গুবলেট পাকিয়ে যায়? এটা যদি আপনি এক কথায় বলেন যে ক্রিকেটে তো অনেকগুলো স্টেক হোল্ডার, আপনার যেমন ক্রিকেট সংগঠক, সেগুলো তারা এক ধরনের স্টেক হোল্ডার, খেলোয়াড়রা একটা স্টেক হোল্ডার, দর্শকরা স্টেক হোল্ডার, সাংবাদিকরা এক ধরনের স্টেক হোল্ডার, ক্লাবগুলো এক ধরনের স্টেক হোল্ডার। সো প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে, কিংবা খেলোয়াড় বলেন, সাংবাদিক বলেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই দুটো জায়গাতে যদি পেশাদারিত্বটা থাকে, যেহেতু এটা তাদের পেশা, খেলোয়াড়দেরও পেশা, ক্রীড়া সাংবাদিক যারা তারাও পেশা, তো এই পেশাদারিত্বটা যদি প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে বজায় রাখতে পারেন, তাহলে সমস্যাগুলো কম তৈরি হয়। আপনি দেখেন এখন যে সমস্যাটা তৈরি হয়েছে, বিশেষ করে এই বিপিএল বন্ধ করে দেওয়ার সমস্যাটা তৈরি হয়েছে কথা থেকে। এটা কোনো অ্যাকশন থেকে হয় নাই, যে একটা অ্যাকশন আপনি নিয়েছেন বোর্ড থেকে, ওই অ্যাকশনটা আসলে বোর্ডের পছন্দ হয় নাই, বা খেলাধুলার বিপক্ষে গিয়েছে, বা খেলাধুলার জন্য আত্মঘাতী হচ্ছে, এটা এরকম না। এটা স্রেফ একজনের কিছু কি বলবো, ইংরেজিতে যদি বলে যে আপনার কিছু এমন কিছু শব্দ তিনি উচ্চারণ করেছেন যেগুলো উনি উচ্চারণ না করলেও পারতেন, ওনার উচ্চারণ করার কথা ছিল না। প্রথমত বোর্ডের সুনির্দিষ্ট স্পোক্স পার্সন থাকা উচিত, এবং স্পোক্স পার্সন একজন বা একাধিকও হতে পারেন। এটা বোর্ড থেকে ডেজিগনেট করে দিলে মিডিয়ার সামনে শুধু তারাই কথা বলবেন, তাহলে বোর্ডের পলিসিটা কি তারা জানবেন, বা জেনে নিয়ে তারা কথা বলতে পারবেন। কিন্তু আপনার এতদিনের, দুঃখিত একটু থামাচ্ছি, আপনি তো দীর্ঘদিন ধরে দেখছেন, এটা নিশ্চয়ই আরো যারা থিঙ্ক ট্যাঙ্ক কিংবা আপনাদের মাথায় যেহেতু আছে, সংগঠনের মাথায় কিংবা যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের মাথায় নিশ্চয়ই আসে, কেন এক্সিকিউশনে যে এটা হয় না, যে কোনো একজন মুখপাত্র কিংবা যারা স্পোক্স পার্সন থাকবে? এটা ধরেন অনেকটা খ্যাতির মোহ বলতে পারেন। আপনার মাইক্রোফোনের সামনে কথা বলতে পারলে অনেকেই মনে করেন যে তিনি কিছুটা লাইমলাইটে আসতে পারবেন, যদিও তার কথা বলার প্রয়োজন আছে কিনা সেটা উনি ভেবে দেখেন না। সো এই যে আমি প্রথমেই বললাম যে যার যার অবস্থান থেকে তিনি যদি দায়িত্বশীল এবং পেশাদারি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন, কারণ সবাই তো কাজ করেন ক্রিকেটে, খেলোয়াড়রাও কাজ করেন, সাংবাদিকরা কাজ করেন, বোর্ডের যারা পরিচালক আছেন তারাও কাজ করেন, সবাই মিলেই তো আসলে ক্রিকেটটা। কিন্তু সবাই যার যা ভূমিকা সম্পর্কে তিনি অবশ্যই সচেতন থাকবেন, এবং সে বিষয়ে তিনি যদি দায়িত্বশীলভাবে কথা বলেন, তাহলে আর এই প্রবলেমগুলো তৈরি হয় না। কথা থেকে যে প্রবলেম, সেটা খুব আনফর্চুনেট। বাংলাদেশের ক্রিকেট একজনের কথা থেকে কেনই তিনি খেলোয়াড়দেরকে অসম্মান করবেন, কেনই বা খেলোয়াড়রা একেবারে চূড়ান্ত পদক্ষেপ নেবে, খেলার বন্ধ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, এগুলো খুবই আনফর্চুনেট জিনিস, এবং অ্যাভয়েডেবল ছিল। কিছু কিছু যে সমস্যা আছে যেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন না, বা কিছু সমস্যা আছে আপনার উপর চাপিয়ে দেওয়া হয়। যেমন আমাদের বিশ্বকাপের এই মুহূর্তে পার্টিসিপেশনটা, এই সমস্যাটা বাংলাদেশ তৈরি করেনি, এটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশকে বাধ্য হয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু এখানে যেটা দেখলাম, আপনার এইটা একজনের বক্তব্য থেকে এই সমস্যাটার উদ্ভূত আপনার তৈরি হয়েছে, এবং যিনি এই বক্তব্যটা দিয়েছেন, তো এই বক্তব্য দেওয়ার তার আসলে কথা ছিল না। তারপরে তার এই বক্তব্যের প্রতিবাদে খেলোয়াড়দের যে রিয়াকশান, এটা ওভার রিয়াকশান কিনা, এটা আপনারা যারা মিডিয়াতে আছেন বা দর্শকরা আছেন তারা
বিবেচনা করবেন, আমি আমার অবস্থান থেকে এই বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু আমার মনে হয় যে এটা অন্যভাবে হতে পারতো কিনা। আবার ধরেন এই মুহূর্তে আমি কি বলবো, বাংলাদেশ ক্রিকেটে যেখানে আমাদের পুরো ক্রিকেট টিমটা আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিশ্বকাপ আমরা খেলবো কিনা এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা, বা আমাদের যে বিপিএল এর খেলার মান বা বিপিএল আরও কিভাবে উন্নত করা যায় এটা নিয়ে সবার যখন ভাবার কথা, সেখানে আমরা আসলে বিপিএল এর মান নিয়ে বাদ দিয়ে আমরা নিজেদের মান সম্মান নিয়ে আসলে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি। সো এইরকম একটা যখন পরিস্থিতি হয় তখন আপনার এই ধরনের সমস্যাগুলো তো একেবারে আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, আমাদের হাতে আরো কিছুটা সময় আছে। তবে দর্শক, এই মুহূর্তে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেয়ার। স্যাটারডে নাইট স্পোর্টসে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকে ট্যাগলাইন দায় ও দায়বদ্ধতার কাঠগড়ায় ক্রিকেট। এবং অফেয়ারে যে কথাটা আজাদ ভাই বলছিলেন, মানে নিজেদের মান সম্মান আর ক্রিকেটের মান সম্মান, এইগুলো ভাবনার স্তরে আসলে যারা সামনে থেকে এসে কথা বলছে এত গভীরে ভাবছে কি না। যেমন মাশরুফ ভাই বলছিলেন যে একটা যে ইমেজ তৈরি হয়, ইমেজটা আসলে বাইরে থেকে শুরু করে দেশেও তৈরি হয়, এবং এই ইমেজ থেকেই তো ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। বাংলাদেশে কেন আসলে সুপারস্টার তৈরি হয়েছে এবং কেন ব্র্যান্ড ভ্যালুটা ক্রিকেটের এই জায়গাটায় বেড়েছে, তো সেই জায়গায় আসলে এতটা চিন্তা করে এই কথাগুলো বলে কিনা যারাই কথা বলছে সামনে, কিংবা যারাই একটু জলঘোলা করার চেষ্টা করছে, তারা কি আদৌ এই প্রশ্নটা আসে ক্রিকেটের ভালোর কথা কতটা চিন্তা করছে? না, আমি তো শুরুতে যে কথাটা বলেছিলাম যে ক্রিকেটে অনেক স্টেক হোল্ডার আছে, এবং এই স্টেক হোল্ডারদের মধ্যে যারা এখন যুক্ত হয়েছে, এখন কিন্তু যত ক্রিকেটটা এক্সপান্ড হচ্ছে, ক্রিকেটে যত অর্থের হাতছানি বাড়ছে, তত কিন্তু বিচিত্র ধরনের লোকজন এর মধ্যে যুক্ত হচ্ছে। তো তারা সবাই যে ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের সাথে জড়িত হচ্ছে বিষয়টা এরকমও না। ক্রিকেটে এখন ক্রিকেট একটা ব্যবসা, একই সাথে এটা যেমন খেলা। সো ক্রিকেটে নানা ধরনের গোষ্ঠী স্বার্থ এখন ক্রিকেটে যুক্ত হয়েছে। সো এই ধরনের গোষ্ঠী স্বার্থে নানাজন নানাভাবে আপনার ক্রিকেটকে ব্যবহার করছে, এবং ক্রিকেটকে ব্যবহার করে এখন তো আমরা দেখেছি অনেকে এমপিও হয়ে গিয়েছে ক্রিকেটকে ব্যবহার করে। আবার ক্রিকেটকে ব্যবহার করে অনেকে গাড়ি বাড়ির মালিকও হয়েছে, এরকমটাও শোনা যায়। যদিও এটা আমি একেবারে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, কিন্তু এরকম অনেক কথা চালু আছে। সো ক্রিকেটটা যেখানে ক্রিকেটের স্টেকটা যত বড় হচ্ছে, স্টেক হোল্ডারদের চাহিদা বা তাদের যে এখানকার যে কি বলবো, তাদের এঙ্গেজমেন্টটাও আসলে বড় বিচিত্রভাবে এখানে বাড়ছে। তাতে করে যারা আসলে সত্যিকার অর্থে ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের সাথে আছে, আপনি দেখবেন যে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এবং তারা এই কিছু লোক নিবেদিত প্রাণ অবশ্যই আছে, যারা আছে বলেই কিন্তু ক্রিকেটটা এখনও বাংলাদেশের ক্রিকেট পথ হারায় নেই। ক্রিকেট খেলা হচ্ছে যেমনই হোক, কিন্তু এই নিবেদিত প্রাণ ব্যক্তির সংখ্যা, নিবেদিত প্রাণ খেলোয়াড়ের সংখ্যা বলেন, সংগঠকের সংখ্যা বলেন, সাংবাদিকের সংখ্যা বলেন, এই সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এটাই আসলে উদ্বেগের। মাশরুফ, ক্রিকেট আসলে যেভাবে চলছে তাতে সংখ্যা নিশ্চয়ই বাড়ছে ভবিষ্যতে ঘরোয়া লিগগুলো নিয়ে, কারণ এমনিতেই ঘরোয়া লিগ নিয়মিত না হওয়া, এগুলো নিয়ে এক ধরনের আন্দোলন চলতো। তার মধ্যে যখন ক্রিকেটের মধ্যে কিছু রাজনৈতিক ব্যাপার থাকবে, কিছুদিন পর পর আন্দোলন হবে, কিছুদিন পর পর বয়কটের ডাক হবে, তখন আসলে কতটা কনসার্ন বা কতটা মনে হয় যে ভবিষ্যৎটা ঘরোয়া লিগে অন্তত খারাপের দিকে যাচ্ছে? আসলে ক্রিকেটটাকে আমরা যখনই চিন্তা করছি যে আমি আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব, তখন থেকে আমাদের ক্রিকেটটা আস্তে আস্তে আমাদের ছোট ভাই, আমার যে ছোট ভাইটা হয়তোবা ওইটা বুঝছে না যে আমি আজকে কার জন্য এখানে এসে কথা বলছি, সে কি আদেও আমাদের সঙ্গে এখন খেলছে কিনা, 1। 2, আমি যে কথাগুলো বলছি আমার নেক্সট জেনারেশনের কাছে কি মেসেজটা যাচ্ছে, 2। 3, আমি যে কথাটা বলছি বা খেলাটা বয়কট করব, আন্দোলন করব, যে কোনো কিছু করব, এটা কি ইন্টারন্যাশনাল পর্যায়ে ইমপ্যাক্ট ফেলছে কিনা। তো এগুলো যখন আমি চিন্তা করছি না, শুধু চিন্তা করছি যে আমার কাউকে এই কথাটা বলা হয়েছে, এখন মুখ্যম টাইম, গোটা পৃথিবী দেখছে, গোটা দুনিয়ার মানুষ জানে, এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার খেলা দেখছে বা দর্শক খেলা দেখছে, এই সময় আমি তাদেরকে অপমানিত করি। একজন ব্যক্তির কারণে আমার দেশকে কেন অপমানিত করব? আমার দেশটাকে তাকে চিন্তা করব যে আমার দেশের ভাবমূর্তি, দেশের অবস্থান, নেক্সট জেনারেশন কিভাবে খেলবে, তারা কি মেসেজটা পাবে, এই বিষয়গুলো যদি আমি না চিন্তা করি, তাহলে আমি বারবার যতই আমি কথা বলি না কেন, যখন আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে খ্যাতি অর্জন করব, তখন আমার এই খ্যাতিটাকে আমি ইউজ করব, যে কোনোভাবেই হোক আমি ইউজ করব।
এই খ্যাতি ইউজ এবং নিজেকে অ্যাডমিনিস্ট্রেটর ভাবার যে একটা যে মানে বিশাল কিছু আমি হয়ে গেছি, এইটা থেকে আমাদের ক্রিকেট বোর্ড, ক্রিকেটের সাবেক প্লেয়ার সবাইকে এদিকে মনোযোগ দিতে হবে। আমি নিজেও এটার শিকার হয়েছি, যদিও এগুলো নিয়ে কথা বলতে চাই না। কিছুদিন আগে দেখেন আমাদের ফারুক ভাই কিন্তু আমাদের প্লেয়ার, এক্স প্লেয়ার না, সাবেক অধিনায়ক, অনেক বড় প্লেয়ার, অনেক অবদান থাকে। তাকেও কিন্তু ক্রিকেট বোর্ডে অনেক সমস্যার সম্মুখীন করা হয়েছে এবং অবভিয়াসলি এটা ডিসিশন ক্রিকেট বোর্ডের, সে অবশ্যই চলে গেছেন বোর্ড থেকে। তখন কেন কোয়াব কথা বললো না? না, হইতে পারে যে সে কোনো না কোনো প্রবলেমে পড়ছে বা কোনো না কোনো সমস্যা হয়েছে। অন্তত একটা জিনিস তো বলতে পারতো যে প্লেয়ার হিসাবে আমার এই বড় ভাইটা বা সাবেক বোর্ড সভাপতিকে এইভাবে অপমান নাও করা যেতে পারতো। মানে বিষয়টা হলো, একটা প্লেয়ারকে যখন আমি কথা বলবো তখন একটা গোষ্ঠী চলে আসতেছে তার ব্যানারটা নিয়ে, আর অন্য প্লেয়াররা ক্রিকেট খেলতে পারছে না, ফার্স্ট ডিভিশন হচ্ছে না, সেকেন্ড ডিভিশন ঠিক মতো একেবারে হচ্ছে মানে না। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আসলে ক্রিকেটারদের সব ধরনের সমস্যা নিয়ে কথা বলার কথা, কিন্তু সব জায়গায় আমরা দেখছি না। আসাদুজ্জামান প্রিন্স আছেন আমাদের সঙ্গে, হোপফুলি এবার তাকে আমরা পাবো। প্রিন্স, যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম সেটা হচ্ছে, প্রথম বিভাগের যে যত দাবি দেওয়া থাকে, আপনাদের যত আসলে আন্দোলন থাকে, মাঝখানে যে আপনারা আলাদা করে লিগ বা চাইলেন, যেগুলো হলো না, বয়কট হলো, তারপর আপনারা একসাথে হলেন, সেটা তো হলোই না। কবে কেন আপনাদের ভোটাধিকার নেই কিংবা সেই কমিটিতে আপনারা থাকতে পারেন না? আপনাদের যখন কোনো সমস্যা হয় কোয়াব কতটা দাঁড়ায়? এই যে কোয়াব ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট বয়কট পর্যন্ত যায়, আপনাদের কি থটস সেখানে? দেখেন, কোয়াবের শুরু থেকেই অনেক কিছুতেই ছিলাম। কোয়াব অ্যাকচুয়ালি প্রথমে যেভাবে আমাদেরকে বলছিল, যে আমরা যখন বললাম যে ভোটাধিকার কিভাবে কি করছেন আপনারা, তখন কোয়াব একটা অ্যান্সার দিছিল যে আমরা ফার্স্ট ডিভিশন পর্যন্ত চেষ্টা করব ভোটার নিতে। দেন সেকেন্ড টাইম আবার যখন ওনারা বলা শুরু করলো যে দেখো, যেহেতু আমরা নতুনভাবে দাঁড় করাচ্ছি কোয়াবটাকে, আমরা চাই না এটাকে কোনো নেগেটিভ কোনো কিছু হোক। আমাদের আসলে আগে একটা চেইন অফ কমান্ডে আসা উচিত। তো এর আগের কোয়াপটা তো আমরা দেখছি, বা এটা সত্য যে আমরা ফেসও করছি যে এর আগের কোয়াপটা শুধু ঈদের দিন ছাড়া আর কেউ দেখা গেছে যে ইন্তেকাল করছে সেটার মেসেজ ছাড়া অন্য কোনো মেসেজ কোয়াবের গ্রুপ থেকে আসতো না। তো সবার প্ল্যানটা ছিল যে যেহেতু নতুন করে গুছাচ্ছি, এটা যেন এলোমেলো না হয়, সেজন্য আমরা এটার একটা ক্রাইটেরিয়া রাখতে চাচ্ছি। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে রানিং ফার্স্ট ক্লাস ক্রিকেটার, এক্স ন্যাশনাল প্লেয়ার এবং কারেন্ট ন্যাশনাল প্লেয়ার। এটা হচ্ছিল তারা আমাদেরকে বুঝিয়েছেন যেন আমরা ব্যাপারটা নেই যে এখানে যেন আবার নতুন করে ভোটাভুটি এক্স সকল ক্রিকেটার আসবে, একটা অনেক বড় ভোটাভুটির ব্যাপার। আবার যদি ভোটিংটা যদি ডানে থেকে বামে হয়, আবারও হয়তো এমন কোনো পার্সন আসতে পারে বা রাজনৈতিক একটা প্রভাব পড়তে পারে। তো এইভাবে আসলে আমাদেরকে বোঝানো হয়েছিল, এবং আমি শুরু থেকেই অনেকগুলি মিটিং এ ছিলাম কোয়াবের, এবং ফার্স্ট মিটিং থেকে লাস্ট মিটিং পর্যন্ত আমি উপস্থিত ছিলাম তাদের সাথে। আমি প্রত্যেকটা মিটিং এ আমার ভাইদেরকে, যারা কিনা বড় প্লেয়ার, বড় ক্রিকেটার, আমি তাদেরকে নিচের সারিতে আমরা যারা রুট লেভেলের ক্রিকেটটা খেলছি, যেমন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি তাদেরকে ইমোশনাল ভাবে প্রেজেন্ট করা হোক বা একটু রাগান্বিত ভাবে প্রেজেন্ট করা হোক বা একটু ভয় দেখানোর মতো প্রেজেন্ট করা হোক, সেটা চেষ্টা করছি যে নিচের সারির ভাইদের কথা আপনাদেরকে চিন্তা করতে হবে। কারণ আমরা সময়ও একেবারে শেষের দিকে, প্রিন্স, আপনার কথা বুঝতে পেরেছি। অবশ্যই চেষ্টাটা চালিয়ে গেছেন, তবে ওই ফলাফলটা বা ওই রেজাল্টটা কিন্তু এখনো পাননি। আমরা শেষের দিকে, আজাদ ভাই আছেন, এই যে বিদেশি সংখ্যা, যেমন বিশ্বকাপ, দেশের ভেতরে সংখ্যা, বয়কট কিংবা ক্রিকেটারদের মান সম্মানের ইস্যু, সব কিছু মিলে কি মনে হচ্ছে ওভারঅল এগুলো কি খুব ভালোভাবে কাটিয়ে উঠে বাংলাদেশ আগের অবস্থানে কিংবা খেলার মাঠে নজর দেওয়ার সম্ভাবনা কতটা? আমি একটু প্রিন্সের সাথে সাপ্লিমেন্ট করতে চাই। প্রিন্স ভাইদের কথা বলেছে, বোনদের কথা কেন বলেনি আমি ঠিক আমার বোধগম্য নয়। কারণ বাংলাদেশের নারী ক্রিকেটটাও কিন্তু বেশ এগিয়েছে এবং আমাদের দেশে নারী ক্রিকেটারদের স্বার্থ দেখাটা এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে। কারণ সমাজে এমনিতেই মেয়েরা পিছিয়ে আছে, তারপরে তারা নানাভাবে নিগৃহীত হচ্ছে বলে খবর আসছে। তো এসব ক্ষেত্রে যখন কোয়াবের মতো একটা সংগঠন তাদের পাশে থাকে, সেটা আমাদের নারী ক্রিকেটারদেরকে এক ধরনের ভরসা দেয়। সো আমি আশা করব কোয়াব যখন ক্রিকেটার যখন বলবেন আপনি এখানে কোনো লৈঙ্গিক বৈষম্য করবেন না, এটা
একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশে রেজিস্টার্ড ক্রিকেটারের সংখ্যা এখন 10,000-এর উপরে। আপনার যদি স্কুল ক্রিকেটটাকে ধরেন, তাহলে আপনি যদি ক্রিকেটার এই 10,000 ক্রিকেটারকে যদি আপনার সদস্য নাও করতে পারেন, আপনি যেহেতু এটা একটা বৈশ্বিক সংগঠন, আপনি অন্যান্য দেশের ক্রিকেটার্সের সংগঠনগুলো তারা কীভাবে মেম্বার করে সেই ক্রাইটেরিয়াগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাদের মানদণ্ডে আপনি আপনার সদস্যপদ নেন। এবং এই যে আমাদের বিসিবিতে অনেকে কাউন্সিলর হয়ে গিয়েছে জেলা থেকে বিভিন্ন, কিন্তু তার জেলায় লিগ হয় না। কেন সেই জেলায় লিগ হয় না? কারণ সেইটাও আমাদের কোয়াপ যদি অন্তত সেটা নিয়ে ধর্মঘট না করুক, কিন্তু সেটা যদি আমাদের ক্রিকেট সংগঠকের বা বোর্ডের বা সাংবাদিকদের নজরে নিয়ে আসে, তাহলে সেগুলো নিয়ে যখন আলোচনাটা হয় তাহলে ক্রিকেটটা এগিয়ে যেতে পারে। এইসব রেসপন্সিবল রোল যদি কোয়াবের মতো একটা সংগঠন প্লে করতে পারে, তাহলে তাদের কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা রাখার সুযোগ আছে। একেবারেই। এবং তারা সেইটা না করে কেন জাস্ট ওই যে মানসম্মানজনিত উদ্বেগটা বেশি প্রকাশ করে ফেললেন, সেটা নিয়েই আসলে আমাদের নানা একটা প্রশ্ন থেকে গেছে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে। হোপফুলি পরবর্তী কোনো পর্বে যখন আমরা কথা বলবো, ক্রিকেটটা আরো সুস্থ হবে এবং নির্ভেজাল ক্রিকেট নিয়ে যাতে আলোচনা করা যায়। আজাদ মজুমদার, মাইশুকুর এবং প্রিন্স আমাদের সঙ্গে ছিলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দর্শকরাও যুক্ত ছিলেন। দর্শক, এই ছিল আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। আবারও পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গে থাকবেন।